নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা হট সিটে হট টকে আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। কালীগঞ্জের উপনির্বাচন শেষ, তার রেজাল্টও এসে গেছে। আপনারা জানেন অনেক বিপুল মার্জিনে কিন্তু তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন। কিন্তু ইন্টারেস্টিংলিভাবে এই নির্বাচনে বিজেপি কিন্তু দ্বিতীয় হয়েছে। আপনারা জানেন 54,000 প্লাস ভোট তারা পেয়েছে, মানে 54,000-এর বেশি ভোট। খুব উৎফুল্ল তারা বলছেন যে তাদের যে ন্যারেটিভ, তারা যা চেয়েছিল, অর্থাৎ হিন্দু ভোট এক করতে চেয়েছিল, হিন্দুত্ব। তো এই যে একজোট কি হলো হিন্দুরা, কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল বিজেপিকে কেন উৎফুল্ল করছে, খুব ইন্টারেস্টিং। সব জায়গায় দেখবেন তারা কিন্তু বলছেন, তার নেতা নেত্রীরা বলছেন যে আমরা যা চেয়েছিলাম 108টা বুথে আমরা লিড করেছি এবং 75%-এর বেশি ভোট পেয়েছি, হিন্দু ভোট পেয়েছি। এটা নিয়ে কিন্তু আমরা প্রথম টপিক রাখছি। এর সাথেও আরও দুটো খুব ইন্টারেস্টিং টপিক থাকবে হট সিটে হট টকের আজকের পর্বে। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন হট সিটে হট টকে, যার বিশ্লেষণ আপনারা প্রতিটা পর্বে শোনেন এবং আপনারা জানান, অনেক কিছু জানান, অনেক কমেন্ট করেন আমাদের সোশ্যাল মিডিয়ায়। যখন আপনারা এই পর্ব দেখেন টেলিভিশনের পর, প্রচুর কমেন্ট করেন এবং আপনাদের মতামত জানান। আমরা চাইবো আরও আপনারা এঙ্গেজ হন এবং এই অনুষ্ঠানকে আরও প্রত্যেককে দেখান, খুব ইম্পর্টেন্ট। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই কালীগঞ্জ উপনির্বাচনে হিন্দুরা একজোট হয়েছে এবং ম্যাক্সিমাম হিন্দু ভোটে বিজেপির দাবি যে তারা লিড করেছে, শুধু তাই নয়, মেজর ভোট পেয়েছে। আপনার রিয়াকশন? প্রথম কথা, কালীগঞ্জ বিধানসভায় হিন্দুদের সংখ্যা শতাংশের বিচারে 45%, মুসলমান জনসংখ্যা 55%। বেশ। এবার ভোট পড়েছিল 72,000, এই 72%। তো হিন্দু ভোট টোটাল পোল্ড হয়েছিল 72,000-এর একটু বেশি, তার মধ্যে বিজেপি পেয়েছে 52,000-এর একটু বেশি, মানে হিন্দু ভোটের 72%-এর বেশি। কালীগঞ্জে 309টা বুথ আছে, তার মধ্যে 109টা বুথ হিন্দু অধ্যুষিত। সেই 109টা বুথের মধ্যে একটি বুথ বাদে সবকটি বুথে বিজেপি লিড পেয়েছে, মানে 108টাতে। ওকে। তাহলে এই 52,000 যে ভোট বিজেপি পেয়েছে, এতে তো মুসলমান ভোট নেই, থাকলেও সামান্য যৎকিঞ্চিত হিসেবের মধ্যেই আসে না। তাহলে বাকি 20,000 হিন্দু ভোট কোথায় গেল? কিছু হয়তো নোটায় গেছে, আর বাকিটা কিছুটা কংগ্রেসের প্রার্থী পেয়েছে আর তৃণমূলের প্রার্থী পেয়েছে। অর্থাৎ ধরুন তৃণমূল হয়তো পেয়েছে হিন্দু ভোটের 10,000, বা ওই কংগ্রেসের প্রার্থী পেয়েছে 7,500, বাকিটা নোটা, আর বাকিটা হচ্ছে পুরোপুরি বিজেপি। বেশ। তা কালীগঞ্জের মতো সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে হিন্দুরা যদি এইভাবে ভোট দেয়, তাও উপনির্বাচন, অন্য নির্বাচন হলে তো ওই যে 72,000 যে পোল হয়েছে, হিন্দুরা আরও বেশি ভোট দিত, হিন্দুদের ভোট হয়তো 1 লক্ষের কাছাকাছি চলে যেত। তখন হয়তো দেখতাম আমরা হিন্দু ভোটের 1 লক্ষ ভোট হলে 90,000 ভোট বিজেপি পেয়েছে। তো এটাই হচ্ছে, এটা একটা অ্যাসিড টেস্ট ছিল বিজেপির। কালীগঞ্জে তো তৃণমূল জিতবে, এটা সবাই জানতো, এটা তো আর নতুন কিছু নয়, হঠাৎ করে তারা জেতেনি, এটা ওদের সিট, ওরাই জিতেছে। কিন্তু যে জিনিসটা দেখাচ্ছিল যে হিন্দু ভোট বিজেপির পক্ষে গেল কিনা, গেছে, ভালো রকম গেছে। আবার মুসলমান ভোটও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছে। মুসলমান ভোটেও কংগ্রেস প্রার্থী কোনো থাবা বসাতে পারেনি, মোটামুটি ইনট্যাক্ট তৃণমূলের পক্ষে গেছে, আর হিন্দু ভোটও ইনট্যাক্ট বিজেপির পক্ষে গেছে। এটাই হচ্ছে ফেনোমেনন। পশ্চিমবঙ্গে 294টা আসনের মধ্যে 74টা আসন আছে একেবারে মুসলমানরা, যেখানে সংখ্যাগরিষ্ঠ, মানে 294টার মধ্যে 74টা। বেশ। সেখানে ধরেই রাখা যায় সংখ্যাগরিষ্ঠ আসনে তৃণমূল জিতবে। বাকি রইল 220টা আসন, তার মধ্যেও গোটা 25 আসনে মুসলমান ভোটারদের সংখ্যা 30%। বেশ। কিন্তু সেই সব আসনের অনেকগুলোতেই বিজেপি আগে জিতেছে। কিন্তু 190টা 92টা আসন আছে যাতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। বেশ। সেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের আসনগুলোতে
যদি হিন্দু ভোটের এই রকম মেরুকরণ হয় বিজেপির পক্ষে, তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল অত্যন্ত আকর্ষণীয় হবে। না, আপনি বলছেন 109টার মধ্যে 108টায় বিজেপির লিড আছে, সেক্ষেত্রে 74টা যদি 294 থেকে বাদ দিয়ে আপনি যেভাবে বললেন, আমি 109টা বুথে বলেছি, 108টাতে লিড আছে। সেটা হচ্ছে কালীগঞ্জে। কালীগঞ্জ, হ্যাঁ, কালীগঞ্জ উপনির্বাচনের ক্ষেত্রে মানে মানে হিন্দু অধ্যুষিত জায়গায়। তাহলে তো অর্কদা, যে ন্যারেটিভ শুভেন্দু অধিকারী এবং টিম বিজেপি বঙ্গবাসীর সামনে নিয়ে আসছে, আপনি আগেও বলেছেন বিভিন্ন পর্বে যে হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও, দে আর সাকসেসফুল। আরও অনেকটা পথ এগোতে হবে, অবশ্যই তারা সফল। আরও 10 মাস দেরি আছে ভোটে। এই মেরুকরণ যদি হিন্দুদের হয়, ওই 74টা বাদ দিয়ে যে কটা কেন্দ্র আছে সেই কটা কেন্দ্রে বিজেপি ভালো ফল করবে। মানে 220টা বলছেন। 220টা। 74টা আসনে বিজেপি কিছু করতে পারবে না, সেখানে তৃণমূল হয়তো 70টা জিতবে, বাম কংগ্রেস যদি 1-8টা পারে। কিন্তু বাকি 220টা আসনে হিন্দু ভোট যদি এইভাবে মেরুকরণ হয় বিজেপির পক্ষে, তাহলে বিজেপি অনায়াসে ওই 220টা আসনের মধ্যে 100+ বলেছেন আপনি, যদি 150-60টা পেয়ে যেতে পারে ভালো মেরুকরণ হলে। গভর্নমেন্ট ফর্ম করে বলতে পারে। তো হিন্দু ভোটের মেরুকরণই সম্ভব। মানে আসল খেলা ওই 220টা, বাকি 74টা কিছু হবে না। আচ্ছা, ওরা তৃণমূলই জিতবে। কিন্তু 220টা আসনে যেভাবে হিন্দু ভোটের মেরুকরণ হচ্ছে, এই প্রবণতা কমবে না, বাড়বে। আকর্ষণীয় লড়াই হবে। বেশ। অর্কদা, কংগ্রেসও কিন্তু সেখানে বাম কংগ্রেস জোট ছিল, কালীগঞ্জের ক্ষেত্রে বলছি। 24,000 না 28,000 জামানত বাজাবো যে মুসলমান ভোট কিছু পেয়েছে ওরা, আর হিন্দু ভোট কিছু পেয়েছে। এই ওতে কিছু মানে পকেট ভোট যেগুলো ছিল সেগুলো বলছিলেন, ওইসব পেয়েছে। বাম কংগ্রেসের কোনো আপাতত আমি প্রসপেক্ট দেখছি না। বেশ, ওকে। অর্কদা, সেদিনকে কালীগঞ্জ যেদিনকে রেজাল্ট বেরোলো, আপনার প্রত্যেকে জানেন যে যা ঘটনা ঘটেছে, বোম মেরে একটা সংখ্যালঘু বাচ্চা মেয়ে মারা গেছে, কিভাবে দেখছেন? এবং তারপরে মুখ্যমন্ত্রী বলছেন, সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন যে আনফর্চুনেট ইনসিডেন্ট, এবং তার যারা দোষী তাদের নিশ্চয়ই শাস্তি হবে। ওই মেয়েটি যে মারা গেল, তার শেষকৃত্যে তৃণমূলের কেউ রইল না কেন? নির্বাচিত বিধায়কও গেলেন না, স্থানীয় নেতারাও গেলেন না, মুখ্যমন্ত্রী কাউকে পাঠালেন না। ওই পরিবারটা বামপন্থী সমর্থক বলে কি রাজ্যের শাসক দল শেষকৃত্য এড়িয়ে গেল? যে বামপন্থী সমর্থক বিজেপির লোকজন ছিল ওখানে, সিপিএম কংগ্রেসের লোকজন ছিল, প্রচুর সাধারণ মানুষ ছিল। ওই মেয়েটির পরিবার সিবিআই তদন্তের দাবি করছে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে পশ্চিমবঙ্গে নির্বাচনী অশান্তি হবেই, এবং ভোটের সময় হয়নি, গণনার দিন হলো। পুলিশ প্রশাসনের অপদার্থতা আবার চোখের সামনে বেরিয়ে এলো। সকেট বোমা মুড়ি মুড়কির মতো ছোড়া হয়েছে। এত বোমা এলো কি করে? পুলিশের কোনো খবর নেই। শাক দিয়ে মাছ টাকার ব্যর্থ চেষ্টা করছে। নির্বাচন কমিশন দেখলো, এবার তাদের চক্ষু কর্ণের বিবাদ বঞ্চন হলো। পশ্চিমবঙ্গের নির্বাচনে রক্তপাত হবেই হবে। সামনে ভোট আসছে 2026, এই ঘটনা থেকে তারা শিক্ষা নিক। কিন্তু অর্কদা, যে মেয়েটা মারা গেল সে কিন্তু একজন সংখ্যালঘু। হ্যাঁ, ওখানে তো সংখ্যালঘু অধ্যুষিত। ওই পরিবারটা সংখ্যালঘু হলে সিপিএম সমর্থক, সেই জন্য তৃণমূলের সংখ্যালঘুরা ওদের উপর হামলা চালিয়েছে। এটাই তো খবরের কাগজে এসছে। এর মধ্যে বিজেপি টিজেপি কেউ নেই। ওই পরিবারটা বা ওই গ্রামের বা ওই অঞ্চলে সিপিএমের একটা সংগঠন আছে। নির্বাচনের ফল বেরোনোর পর ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুড়ি মুড়কির মতো সকেট বোমা ছুটছিল। এটাই পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা। নির্বাচন কমিশন যদি শিক্ষা না নেয়, তারা এই নির্বাচনটা মোটের উপর ঠিকঠাক করার চেষ্টা করেছিল, আংশিক সফল। কিন্তু দুগ্ধপাত্রে গোচনা পড়ে গেল ভোটের গণনার দিন এই ঘটনাটা। যারা করলো তাদের ক্ষমা নেই। প্রশাসন নির্লিপ্ত হয়ে থাকতে পারে, দুঃখ প্রকাশ করলে তো কিছু হবে না। যার গেল তার তো গেল। এবং সারা ভারতবর্ষের মানুষ দেখলো যে একটা সাধারণ উপনির্বাচনে জেতার পরেও পশ্চিমবঙ্গে মানুষ মরে যায়, তাও একটা উপনির্বাচনে। তাই নির্বাচন কমিশন দেখুক
যে রাজ্য প্রশাসনের হাতে ছেড়ে দিলে পরে, নির্বাচনের পরেও ছেড়ে দিলে পরে সংঘর্ষ এড়ানো যাবে। না, আপনি তো বলেছেন আগে যে ডেফিনেটলি এবার ভোট যেভাবে হবে, যেভাবে করানোর পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের, সেখানে বাইরে থেকে ভিন রাজ্য থেকে সব তো আসবেই, ভোটের লোকজন আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। এগুলো তো আই ওপেনার হয়ে গেল নির্বাচন কমিশনের, আই ওপেনার হয়ে গেল। ওকে, অর্থাৎ নেক্সট টপিকে যাবো যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে, আপনারা সবাই জানেন, আমরাও শো করেছি হটসিটে হট চকে অন্যান্য পর্বে, বাংলাদেশেও কিন্তু অস্থিরতা। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গতকালকে। কি তাৎপর্যপূর্ণ হঠাৎ সাক্ষাৎ এবং বাংলাদেশের অস্থিরতার মধ্যে কি? বাংলাদেশের রাষ্ট্রদূত এলেন, অবশ্যই ওদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সম্মতি নিয়ে এসেছেন। বেশ, নবান্নে বৈঠক করলেন। মুখ্যমন্ত্রী কিছু জানাননি আলোচ্য সূচি, কিন্তু বাংলাদেশের উপ ডেপুটি হাই কমিশনার কলকাতায় তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাদেরকে। বাংলাদেশের রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভেঙে যাওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। দুটো দেশের মধ্যে যৌথ গবেষণা চলতে পারে কিনা সে বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এইটুকুই বলেছে বাংলাদেশের উপ হাই কমিশন। মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি। এখন প্রশ্ন হলো, শুধু কি এই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি যেভাবে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে ভারত সরকার পুশব্যাক করছে সেটা নিয়ে বাংলাদেশ সরকারের আপত্তি আছে, এই বিষয়গুলো আলোচনায় এসছে। মুখ্যমন্ত্রী কি চট্টগ্রামের জেলে বন্দি চিন্ময় প্রভুর বিষয়টা নিয়ে বাংলাদেশ হাই কমিশনের কাছে তার মনোভাব স্পষ্ট করেছেন? বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে, যেভাবে এথনিক ক্লিনজিংয়ের রাস্তায় হাঁটছে সেখানকার মৌলবাদীরা, বাংলাদেশে হিন্দুর সংখ্যা দিনে দিনে কমছে, মুখ্যমন্ত্রী কি এই প্রসঙ্গগুলো তুলেছিলেন, তার উদ্বেগের কথা জানিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূতকে? এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ উপ হাই কমিশনের থেকে যে বিবৃতি এসছে সেই বিবৃতিতে এইসব বিষয়ের উল্লেখ নেই, কিন্তু এগুলো খুব বার্নিং ইস্যু। মুখ্যমন্ত্রী সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনায় এই বিষয়গুলো এসেছে কিনা আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই বৈঠক নিয়ে একটি বাক্য উচ্চারিত। রাজনৈতিকভাবে এর তাৎপর্যপূর্ণ কোথায়? রাষ্ট্রদূত মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিলেন দেখা করার জন্য, এটাই তাৎপর্যপূর্ণ। কারণ অবৈধ বাংলাদেশিদের তো শুধু পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে বাংলাদেশে ঢোকানো হচ্ছে না, আসাম থেকে বেশি হচ্ছে। একদমই। তিনি তো আসামের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চাননি, তিনি তো চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন যে বিদেশ নীতি ভারত সরকারের ব্যাপার, সেখানে তার নাক গলানোর কিছু নেই, কিন্তু তিনি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন, এই প্রসঙ্গগুলো উঠেছিল কিনা এটা আমাদের জানার খুব ইচ্ছা। ঠিক আছে, রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন, খুব ভালো। প্রতিবেশীর সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের সনাতনীদের যে উদ্বেগের বিষয়গুলো আছে বাংলাদেশকে ঘিরে, সেই উদ্বেগের বিষয়গুলো মুখ্যমন্ত্রী রাষ্ট্রদূতের কাছে তুলেছিলেন কিনা এই বিষয় নিয়ে আমরা কিন্তু কিছু জানতে পারছি। ওকে, তাৎপর্যপূর্ণভাবে যেহেতু কালকে এই মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললে নাকি ভিন রাজ্যে, বাংলায় কথা বললে আমাদের দেশেই সমস্যা হচ্ছে, এরকম কেন বললেন? এটা মুখ্যমন্ত্রীর হয়তো মনে হয়েছে পরিযায়ী শ্রমিক তাদেরকে আটক করেছিল রাজস্থান। দেখুন, এখন পরিচয়পত্র অনেক রকম অবৈধভাবে বানিয়ে নিয়েছে, কারখানা হয়ে গেছে। শুধু পরিচয়পত্র থাকলেই ভারতীয় নাগরিক এটা প্রুফ হয় না, সব বৈধ পরিচয়পত্র থাকলেও দেখা যাচ্ছে এগুলো অবৈধভাবে তৈরি করা। সেটা রাজস্থান সরকার বলতে পারবে যে তারা কেন ডিটেন করেছিল। আর মুখ্যমন্ত্রী অতিশয়োক্তি করেছেন যে বাংলায় কথা বললেই লোকে হেনস্থার শিকার হচ্ছে, বিষয়টা একদমই তা নয়। রাজস্থান সরকারের বক্তব্যটাও জানা উচিত, যদিও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, হতে পারে রাজস্থান সরকার ভুল করে আটক করেছিল, কিন্তু বাংলায় কথা বললেই ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন সেগুলো হচ্ছে ভোট করানোর কৌশল। আমি একে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে রাজি। বেশ, একটা ইন্টারেস্টিং জিনিস আপনার কমেন্ট নেব। ম্যানমেড বন্যা
আমরা জানি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু ব্লেম গেম অনেক দিন ধরে চলছে, কবে হবে জানি না। সেক্ষেত্রে আবার মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে ম্যান মেড বন্যা। বিরোধী নেত্রী থাকাকালীনও কিন্তু তিনি একই কথা বলেছেন, উনি তো প্রায় আজ উনি শাসক, তিনি এক কথা বলছেন। ঘাটাল মাস্টার প্ল্যান উনি রূপায়িত করুন বলছেন, সময় লাগবে, যদি করতে পারেন ঠিক আছে। প্রতি বছরই বৃষ্টি হলেই ঘাটাল জলের তলায় চলে যায়, মানুষের দুর্ভোগ বাড়ে। এই পরিস্থিতির উন্নতি হওয়া দরকার, এসব নিয়ে রাজনীতি না করাই ভালো। আর মুখ্যমন্ত্রী এইসব কথা বলতে ভালোবাসেন, এর কোনো বাস্তব ভিত্তি আছে বলে আমার মনে হয় না। একদম লাস্ট পার্টে অর্কদা নেবো, যেটা সেটা হচ্ছে ডিএ। আর তো দুদিন হয়ে গেল, দুদিন পর কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার্স সবাই অপেক্ষা করছেন 27 তারিখ ডেডলাইন, 25%। যদি না আপনার নোটিফিকেশন হয় কি হবে? দিয়ে দেবে রাজ্য সরকার, দিয়ে দেবে, দিতে বাধ্য হবে। বেশ, আদালতের নির্দেশ তারা মানবে, হয়তো আগামীকালই নোটিফিকেশন জারি হয়ে যাবে। না ঋণ নিয়েছে রাজ্য সরকার, দেবে, এই 10% দিয়ে রাজ্য সরকার দেবে। 10%? যেটা বলে 25%, যেটা সুপ্রিম কোর্ট বলেছে, আমার মনে হয় রায়টা মানবে তারা। তারা 2-1 দিনের মধ্যে নোটিফিকেশন জারি করে দেবে, হয়তো কাল পরশুর মধ্যেই করে দেবে। ওকে, নজর থাকবে সেদিকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য। তাহলে প্রশ্ন আজকের পর্ব থেকে আমরা যা আলোচনা করলাম, প্রশ্ন হচ্ছে আপনারাই ঠিক করবেন, গণদেবতা আপনারাই ঠিক করবেন। তাহলে হিন্দুরা কি একজোট হচ্ছেন? কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল, হিন্দুরা কি একজোট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে? 109টা বুথের মধ্যে 108টা আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে বললাম, সেখানে কিন্তু বিজেপি জিতেছে, অর্থাৎ হিন্দু ভোট পেয়েছে। এটাই তাদের উৎফুল্ল হওয়ার মেন কারণ তারা মনে করছেন এই যে পোলারাইজেশন, অর্থাৎ হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব, যা একজন ইনজেক্ট করে দিয়েছেন বিজেপি, সেটা কিন্তু তারা অ্যাচিভ করতে পেরেছে, ছুতে পেরেছে। মানে 109টার মধ্যে 108টা, আর টোটাল 294টার মধ্যে বিধানসভার মধ্যে 74টা সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে কিন্তু তারা তাকাচ্ছে না, সবটাই তৃণমূলের ফেভারে। বাকি যে 220টা রয়ে গেল হিন্দু অধ্যুষিত, যদি সেখানে এই কালীগঞ্জের উপনির্বাচন রিফ্লেক্টেড হয়, ফলাফল রিফ্লেক্টেড হয়, তাহলে কিন্তু 2026-এ একদম ফটো ফিনিশ হতে যাচ্ছে। মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও কংগ্রেস এবং বাম আমরা জানি না তাদের জোট হবে কিনা, যদি জোট হয় তাহলে অবশ্যই তাদের পকেট ভোট কিছু থাকবে। আবার বামের ভোট রামে যদি আসে তাহলেও কিন্তু আরও সুইং করে যাবে। এর মূল কথা হচ্ছে 109টার মধ্যে 108টা কালীগঞ্জের বুথে, হিন্দু অধ্যুষিত বুথে কিন্তু বিজেপি জয়লাভ করেছে, খুব ইন্টারেস্টিংলি। এছাড়া আমাদের আজকের পর্বে আমরা কথা বললাম, আপনারা প্রত্যেকে জানেন বিজয় উৎসব থেকে বোমা ছোড়া হয়েছে কালীগঞ্জ উপনির্বাচনে। এমন তার বিজয় উৎসবের উচ্ছ্বাস, সংখ্যালঘু একটা বাচ্চা মেয়ে, হতে পারে সিপিএম মাইন্ডেড সেখানে ছিল, সে একটা বাচ্চা মেয়ে, তার কি দোষ ছিল? সে কিন্তু মারা গেছে, আপনারা প্রত্যেকে জানেন। এবং তার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত, তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে কি তাৎপর্যপূর্ণ, কেন হট করে এই মিটিং? কোনো স্টেটমেন্ট, অফিসিয়াল স্টেটমেন্ট মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু আমরা পাইনি। তাহলে যে অস্থিরতা বাংলাদেশে এই মুহূর্তে বিরাজ করছে, চলছে, অল অফ আ সাডেন সেখানকার রাষ্ট্রদূত এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। এদিকেও নিয়েও কিন্তু আমরা ডিসকাস করলাম। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট ডিএ, অর্থাৎ যে ডিএ 27শে জুন ডেডলাইন, 25%, মানে মোট প্রাপ্যের 25% সুপ্রিম কোর্টের ইন্টারিম অর্ডার, আর 2 দিন আছে। এরকম সূত্র মারফত খবর, রাজ্য সরকার ঋণ নিয়েছে। এবার সেই ঋণ কি এই ডিএ দেওয়ার জন্য নিয়েছে? এ নিয়েও কিন্তু আমরা কথা বললাম। এবং অর্কদা যেটা বললেন যে ডিএ নোটিফিকেশন হয়তো 27 তারিখের তো আর 1-2 দিন হাতে আছে, তাহলে হয়তো খুব শীঘ্রই নোটিফিকেশন জারি হবে। এই সব নিয়ে কিন্তু আমরা গরমাগরম ডিসকাস করলাম। হটসিটে হট টকে আপনারা অনেক অনুষ্ঠান দেখেন, প্রত্যেকেই দেখেন, অনেক কমেন্ট করেন এবং আপনারা লেখেন, সব থেকে কমেন্ট করে লেখেন আপনাদের মতামত, সুচিন্তিত মতামত, আমরা সম্মান করি সেইটা। আমরা চেষ্টা করব আগামী দিনও আপনারা দেখুন এবং আরও মানুষজনকে দেখান, যাতে তাদের মধ্যেও তারা কি ভাবছেন আমরা জানতে পারি। ভালো থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই। আমরা হটসিটে হট টকের অন্য পর্ব যখন হবে, অন্য টপিক নিয়ে আমরা আপনাদের সামনে আসবো বিশ্লেষণে। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।